হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ব্লগ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি মারিয়া, ঢাকা থেকে বলছি। এখানে এক মাসের বাজার আমার মা আর আপনাদের ভাইয়া সকাল 6টা বাজে বাজারে গিয়েছে বাজার করার জন্য। এখানে এনেছে রসুন, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ, পান সুপারি, মুরগি, মাছ, আরও কিছু তরকারি। তো এখানে আমার মা বিশেষ করে সুপারি আনার জন্য গিয়েছে সুয়ারিঘাটে একটু সুপারির দাম কম, এজন্য। তো এখানে আগে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আমি আর আমার মা আমরা দুইজনেই কাজ করি। আমার মা অনেক অসুস্থ, তারপরেও প্রতিটা কাজে আমাকে হেল্প করে, কারণ আমি একা এত কাজ করতে পারবো না। এখানে এনেছে কিছু বাকরখানি, 1 কেজি বাকরখানি এনেছে আপনাদের ভাইয়া, কারণ আপনাদের ভাইয়া আর আমি বাকরখানি চা দিয়ে খেতে খুব পছন্দ করি, এই জন্য। তাছাড়া আমাদের নিউ মার্কেট এরিয়ায় এ বাকরখানি পাওয়া যায় না। ওই যে পুরান ঢাকা সুয়ারিঘাট ওই দিকে এই বাকরখানিগুলো পাওয়া যায়। তা আমি বাকরখানিগুলো নিয়েছি ছোট একটা বয়মের মধ্যে রাখার জন্য, কিন্তু দেখলাম বাকরখানিগুলো সাইজে বড়, এটাতে হবে না। পরে আমি বড় একটা বক্সের মধ্যে রেখেছি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সুপারি আনার জন্য আমার মা এত কষ্ট করে নীলক্ষেত থেকে সুয়ারিঘাট গিয়েছিল। সুপারিগুলো বেশি একটা ভালো পড়েনি, অনেক দাম নিয়েছে, কিন্তু সুপারিগুলোর সাইজে অনেক ছোট, অনেক নষ্ট পড়েছে। এখানে 400 সুপারি এনেছে 3600 টাকা দিয়ে। প্রতি পিস সুপারি 9 টাকা নিয়েছে। তাছাড়া নিউ মার্কেট থেকে এই সুপারি আনলে প্রতি পিস 15 টাকা 16 টাকা নিত। এই জন্য আমার মা কষ্ট করে সেই সকাল 6টা বাজে গিয়েছিল একটু ভালো সুপারি আনার জন্য, কিন্তু লাস্ট পর্যন্ত দেখলো যে বাজারে সুপারি শেষ হয়ে গেছে, ভালো সুপারি পাওয়া যায়নি। এখানে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে নাস্তা আমাদের জন্য, পরোটা আর ভাজি। এই কাজের মধ্যে নাস্তাটাও আমরা শেষ করলাম, কারণ কাজ একটু বেশি হয়ে গেছে। মাসের প্রথমে যদি এরকম বাজার করা হয় তাহলে কিন্তু কাজটা একদিন অনেক চাপ পড়ে যায়, পরে কিন্তু প্রতিদিন আর এই চাপটা থাকে না, রিল্যাক্সে রান্নাবান্না করা যায়। তাছাড়া আপনারা তো জানেন আমাদের বাসায় একটু কাজ বেশি। আমার বাবা অসুস্থ, আমার ছোট একটা মেয়ে আছে, আমরা অনেক কিছুর বিজনেস করি, সংসারের কাজ, রান্না বান্না সব মিলিয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজ করে যেতে হয়। তাছাড়া যদি মাসকাবারি বাজার আনে ওই দিন তো একবারে কাজ বেশি হয়ে যায়। তো এখানে আমি মুরগিগুলো আর মাছগুলো ভাগ করে রেখেছি, এগুলো ফ্রিজে রেখে দিব, যেই দিন যতটুকু প্রয়োজন ততটুকু নামাবো। এখানে নিয়েছি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর মুরগি ভুনা করব। তো আমার মা আমাকে এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, মাছ, মুরগি সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আমি এগুলো এখন রান্না করব। আমার মা আমার মেয়েকে রাখবে। যত কাজে আমাদের বাসায় থাকুক না কেন, আমরা সময়ের মতো খাওয়ার চেষ্টা করি, আমার মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করি, কারণ আমার মেয়ে এখন ছোট। এখন যদি ওকে আমরা একা রেখে সব কাজ করি তাহলে ও কিন্তু একা কী করবে। এই জন্য আমার মা যখন কাজ করে তখন আমি আমার মেয়েকে সময় দিই, আবার আমার আব্বাও বেশিরভাগ সময় আমার মেয়েকে দেয়। আমার বাবা সরকারি চাকরিজীবী, পাশাপাশি আমরা ছোট একটা বিজনেস করি। অনেকেই ভাবেন সরকারি চাকরিজীবী মানেই অনেক সুখ, কিন্তু বাস্তবতা সব সময় তেমন হয় না। সরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু বছরে বছরে বাড়ায় না, কিন্তু প্রতি মাসে মাসে সব কিছুর দাম বাড়ায়। আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, প্রতি মাসে আমার বাবা আর আমার মায়ের 12,000 টাকা শুধু ওষুধ খরচ। আমার বাবা প্রায় 7 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, এজন্য আমার বাবার প্রতি মাসে ওষুধ লাগে, এবং কি প্রতি বছর ওষুধের দাম বাড়ে, কিন্তু আমার বাবার স্যালারি বাড়ে না। তারপরে প্রতি বছরে বছরে বিদ্যুৎ বিল, তারপরে আপনার গ্যাস বিল,
ইন্টারনেট বিল, ডিশ বিল সব কিছু বাড়ে। যারা সরকারি চাকরি করে তাদের বেতন বাড়ে না। এই জন্য তারা কিন্তু মধ্যবিত্ত পরিবার হয়েও তাদের অনেক কষ্ট করে চলতে হয়। আমরা না হয় কষ্ট করতে হয় না, কারণ আমাদের কিছু বিজনেসের কাজ করি আমরা, আমাদের অন্যান্য আয় আছে। যারা এইসব আয় থেকে বঞ্চিত, শুধু সরকারি চাকরির টাকার উপরে আছে, তাদের কিন্তু চলতে অনেক কষ্ট হয়ে যায়। বর্তমানে এমন অবস্থা হয়েছে। কত সরকার আসতেছে, কত সরকার যাচ্ছে, সবাই আশ্বাস দিয়ে যায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াবে, কিন্তু একটা না একটা সমস্যা দেখাই দেয়, এই জন্য আর তারা বেতনটা বাড়ায় না। কিন্তু বেতন না বাড়ালে কি হবে, তাদের তো খেতে হয়, চলতে হয়, তাই না? এই জন্য সরকারি চাকরিজীবীরা অনেক কষ্ট করে জীবনযাপন করে। বিশেষ করে যারা অসুস্থ, যাদের ফ্যামিলির সদস্য বেশি, তাদের একটু কষ্টটা বেশি হয়ে যায়। আপনারা অনেকে হয়তো বা জানেন, দেখেন প্রতি বছর কি পরিমাণ সব কিছুর দাম বাড়তেছে। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি মাসে কি পরিমাণ, মাসের প্রথমে একটু ভালোভাবে চললো, মাসের শেষে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। অনেক দেনা পানা করে চলতে হয়, অনেক দোকান বাকি করে চলতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই দিক থেকে একটু পিছিয়ে আসি। আমাদের কোনো বাকি খেতে হয় না কিংবা ধার উধার করতে হয় না। আমার বাবার বেতনের যে অংশটুকু পাই, ওটা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারি। সাথে আমরা কয়েকটা বিজনেস করি, সেটা দিয়েও আমাদের ভালো চলে। কারণ আমাদের সংসারে একটু খরচ বেশি, খানার খরচটা অনেকটা কমে গেছে। কারণ আমার 2টা ভাই নেই, আমার বোন শ্বশুর বাড়িতে, আমরা মানুষ 4 জন থাকি। আমার আব্বা আম্মা আর আমি আর আপনাদের ভাইয়া, আর আমার মেয়ে আছে। আমার মেয়ের পিছনে প্রতি মাসে 10-12 হাজার টাকা চলে যায়, কারণ ও ছোট মানুষ, ও অনেক কিছু চাহিদা থাকে এজন্য। তাছাড়া আমার আব্বার ওষুধ খরচ, নেট বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, সংসার খরচ, অন্যান্য অনেক খরচ। এই দিক দিয়ে আমাদের একটু কষ্ট হয় না, তারপরও মোটামুটি আমরা সুন্দরভাবে চলতে পারি। আমরা চিন্তা করি যারা সরকারি চাকরি করে শুধু বেতন উপরে নির্ভরশীল, তাদের কি পরিমাণ কষ্ট হয়, তারা কি পরিমাণ কষ্ট করে চলে, একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। কারণ সরকারি চাকরিজীবীদের কেউ খোঁজখবর রাখে না। সবাই ভাবে যে যারা সরকারি চাকরি করে তাদের অনেক অনেক টাকা, অনেক সুখে থাকে, অনেক শান্তিতে থাকে। আসলে কিন্তু তা নয়। আপনারা দেখেন আপনাদের চারপাশে যারা সরকারি চাকরি করে তারা কি পরিমাণ কষ্টের মধ্যে আছে, কতটা অসহায়। কারো কাছ থেকে তারা হাত পেতে চাইতে পারে না, তারা কারো কাছ থেকে চেয়ে খেতে পারে না। যারা ব্যবসা বাণিজ্য করে কিংবা যারা একটু উপরের লেভেলে আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে চলতে পারে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় ভাইয়া আপুরা, আমার বাসাটা মেন রোডের পাশে, এই জন্য ভয়েস ওভার যখন দিই তখন একটু গাড়ির শব্দ আপনারা বেশি পান। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সরকারি কোয়ার্টারে থাকি, এই জন্য আমার বাসাটাও মেন রোডের পাশে। আমি যখন ভয়েস ওভার দিই তখন কিন্তু আমার বাসার ফ্যান অফ থাকে, তারপরেও কিন্তু অনেক শব্দ চারপাশ থেকে আসে। কারণ আমি যে এরিয়াতে থাকি ওই এরিয়াতে 24 ঘন্টায় গাড়ি চলে, অ্যাম্বুলেন্স চলে, বিমান আসা যাওয়া করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক গাড়ি, সব কিছু মিলিয়ে একটু কষ্ট হয়ে যায় ভয়েস ওভার দিতে। তারপরও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার রান্নাবান্না শেষ। আমার ভিডিওটি কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্টস করবেন, কিছু জানতে চাইলে কমেন্টসে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।